আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। টানা ২ কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। গতকাল সূচক বৃদ্ধি পেয়েছিল ১৪.৫ পয়েন্ট, অর্থাৎ ১৫ পয়েন্টের কাছাকাছি। আজ সূচক ৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং দাঁড়িয়েছে ৪,৭৮৩ পয়েন্টে। এবং সব কিছু মিলে আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে সূচকের পাশাপাশি লেনদেনও বৃদ্ধি পেয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি জাকির ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে লেনদেন বেড়েছে তাও কিন্তু ৪০০ কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, এক সময় আমরা ঢাকা শেয়ার বাজারে ৩,০০০ কোটি টাকার উপর লেনদেন দেখেছি। ডেইলি ট্রানজ্যাকশন ভলিউম কিন্তু ১ থেকে ১,৫০০ কোটিতে দেখেছে। এখন ৪০০ কোটি টাকাতেও অনেকে খুশি দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে লেনদেনের ভলিউম বাড়ানোর জন্য কারা আসলে প্রভাব রাখবে সবচেয়ে বেশি? জি, যথার্থই বলেছেন যে ৩,০০০ কোটি টাকার লেনদেন আমাদের যখন শেয়ার মার্কেটে হতো, আজকের মার্কেটের যে গভীরতা, তখনকার গভীরতা সেই তুলনায় অনেক কম ছিল। আজ বর্তমান মার্কেট প্রেক্ষাপটে লেনদেন আরো বেশি হলেই বোধহয় সেটা মার্কেটের জন্য যথেষ্ট যুক্তিযুক্ত হতো। যেটা মার্কেটের লেনদেনে এখন আমরা গত বেশ কিছুদিন ধরে দেখতেছি এবং বলতেছি যে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তারা মার্কেট থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ছোট ছোট করে কিছু লেনদেন করতেছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা মার্কেটে যত বাড়বে, এই লেনদেনের পরিমাণটাও তত বাড়বে। মানুষের শেয়ার ট্রেডের মুভমেন্ট যখন মার্কেট ভালো আচরণ করবে তখন কেনা বেচাটা বেশি হবে। মার্কেট যখন খারাপ আচরণ করবে, যারা মার্কেটে দীর্ঘস্থায়ী বিনিয়োগ করে বসে আছে ওরা বসেই থাকবে। স্বল্প মেয়াদী বিনিয়োগ যারা করে তারাও বসে থাকবে। আর যখন মার্কেটের আচরণটা ভালো হবে তখন কেনা বেচাটা ভালো হবে। কোনো শেয়ার কিনবে, কোনো শেয়ার বেচবে, এইভাবে মুভমেন্টটা হবে। সো মার্কেটের পরে বিনিয়োগকারী যারা, তাদের আস্থা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা, এই দুটোই লেনদেন বাড়াতে প্রধান ভূমিকা রাখবে। আচ্ছা, আমি যদি ধরে নেই যে আজকে সূচক বেড়েছে প্রায় ৬০ পয়েন্টের কাছাকাছি, সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাচ্ছে ধীরে ধীরে। আর আপনি যেটা বললেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইড লাইনে রয়েছে, তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমস্যা কি? আমরা কয়েকদিন আগে শুনেছি ফান্ড সংকট রয়েছে, আবার গতকাল আমাদের যে অতিথি ছিল উনি বললেন যে আসলে ফান্ড সংকট নেই বাজারে। যখনই আসলে আস্থা ফিরবে তখন লেনদেন বাড়বে। কথাটি কি সত্য? না, আস্থার একটা ব্যাপার তো মার্কেটে সবসময় থাকে, কিন্তু ফান্ডের যেটা সংকটের কথা বলছে, মার্কেটে আসলে এর একটা মিশ্র অবস্থা রয়েছে। আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা বড় অংশ, যেটা আমি আর আগের এক বক্তব্যে বলেছিলাম, যে আমাদের ব্যাংক বা লিজিং কোম্পানির যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস, তাদের মাধ্যমে বিনিয়োগের বড় অংশটাই মার্কেটে সবসময় বিনিয়োগ হয়েছে। তো ব্যাংক বা লিজিং কোম্পানি মার্জিন লোন দিয়ে একটা বিশাল সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন তারা অতিবাহিত করতেছে। এই মার্জিন লোনের কারণেই তারা তাদের বিনিয়োগের একটা অংশ টাকা এখানে আটকে গেছে। এই আটকে যাওয়া টাকাটা যতদিন রিলিজ হয়ে না আসবে মার্কেটে, ততদিন তাদের খুব ভালো ভূমিকা আমরা পাবো না। নতুন যারা অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন, তাদের বিনিয়োগের পার্টিসিপেশন তারা মার্কেট থেকে যতদিন এই আস্থার জায়গা না পাবে যেখানে বিনিয়োগ করে আমি একটা ভালো রিটার্ন নিতে পারবো, ততদিন পর্যন্ত তারা কিন্তু মার্কেটে সক্রিয় হবে না। সো মার্কেট যখন ভালো ওই আচরণ করবে, ওই আস্থার জায়গায় আসবে, যে মার্কেটে তারা বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে একটা রিটার্ন আসতে পারবে, কারণ তাদের একটা বছর শেষে তো তাদের রিটার্নের একটা জবাবদিহি করতে হয়। সো সেটা যখন তারা নিশ্চিত করতে পারবে তখনই তারা বিনিয়োগে আসবে। আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন রাজনৈতিক দল হয়তো সামনে ক্ষমতায় আসবে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সময়টাতে সবাই একটু বুঝে শুনে বিনিয়োগ করছে, যার কারণে আমাদের এই মার্কেটের অবস্থাটা একটু ধীর গতিতে আগাচ্ছে। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে নতুন রাজনৈতিক দল আসবে, তাহলে আপনি বলে দিচ্ছেন এক্ষেত্রে যে নির্বাচনের যে সম্ভাব্য ডেট ঘোষণা করা হচ্ছে রোজার আগে ফেব্রুয়ারি মাসে, এটি কি আসলে পুঁজিবাজারকে হঠাৎ করে আস্থা ফেরানোর ক্ষেত্রে একটু হলেও প্রভাব রাখছে কিনা? না, অবশ্যই সেটা রাখছে। কারণ মানুষ যত আশাবাদী হবে যে সামনে এই অনির্বাচিত সরকারের জায়গায় একটা নির্বাচিত সরকার আসবে,
যাদের কাছ থেকে একটা স্থিতিশীল অর্থনীতির একটা ভূমিকা তারা দেখতে পাবে, তখনই মার্কেট পুঁজি মার্কেটে যারা বিনিয়োগ করতেছে সেই বিনিয়োগকারীরা তাদের এই আস্থার জায়গাটা আস্থার ভিত্তিটা মজবুত হবে, এবং তত ওই মজবুতিটা না আসা পর্যন্ত বিনিয়োগটা আসবে না। তো আমরা দেখেছি অতি সম্প্রতি যে সরকারের যে পদক্ষেপগুলো এবং যারা সম্ভাব্য ক্ষমতায় আসবে বলে সবাই মনে করতেছে তাদের সাথে তাদের যে ভূমিকা, এই ভূমিকাতে সর্ব স্তরের যে বিনিয়োগকারী আছে তারা কিছুটা হলো এখানে আস্থা পাচ্ছে এবং আশাবাদী হচ্ছে। তাদের এই আশারই প্রতিফলন গত 2 দিনের পুঁজিবাজারের অবস্থা। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি যেটা একটু আগে বলছিলেন, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো একসময় আপনি জানেন 2009-10 সালের দিকে ব্যাংকগুলো ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিট প্রায় ক্রস করে গিয়েছিল। তখন কিন্তু ক্যালকুলেশন ছিল লায়াবিলিটি 10%, কিন্তু বর্তমানে যেটা রয়েছে পেইড আপ ক্যাপিটাল প্লাস রিজার্ভের 25%। এবং আমরা অনেকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এটি 40% করাও কিন্তু খুব একটা অসুবিধার কথা না, কারণ এক্ষেত্রে এটা অ্যালাউড আছে, আইনের মধ্যে সীমা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কস্ট প্রাইস বেসিস করার কারণে লিমিটগুলো প্রায় 25-এর কাছাকাছি চলে যাচ্ছে অনেক ব্যাংকের। সেই ক্ষেত্রে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর জন্য ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটে কিছু পরিবর্তন আনা এখন সময়ের দাবি কিনা? অবশ্যই সময়ের দাবি, কারণ এইসব ব্যাংকগুলো যখন বিনিয়োগ করেছিল তখন শেয়ারের যে মূল্য ছিল আপনি খেয়াল করে দেখবেন যে সেই মূল্যগুলো অ্যাভারেজলি 25 থেকে 30% মূল্য মার্কেটে কমে গেছে। তো তাদের এই মূল্য কমে যাওয়া জনিত কারণে কস্ট প্রাইসে তাদের যদি এক্সপোজার ক্যালকুলেশন করা হয় তাহলে তাদের যে এক্সপোজার মার্কেট প্রাইসে ক্যালকুলেশন করলে এক্সপোজার সেই তুলনায় অনেক কম, এবং মার্কেটের অবস্থাটা ভালো দিকে আনতে গেলে তাদের পার্টিসিপেশন নিশ্চিত করতে এই পলিসিতে কিছু পরিবর্তন এনে তাদের বিনিয়োগ সক্ষমতা আরেকটু বাড়ানোর ব্যবস্থা যদি করা যায় তাহলে তারা মার্কেটে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে শেয়ারের দাম কমে যে পুনরায় বিনিয়োগে অ্যাভারেজের মাধ্যমে তারা সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। এটা মার্কেটের জন্য যেমন উপকারী হবে, ঠিক একইভাবে যারা এই আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন, বড় বড় বিনিয়োগকারী যারা মার্কেটে অনেক বিনিয়োগ ইতিমধ্যেই করে রেখেছেন, তাদের এই বিনিয়োগও আরো সুসংগত হবে এবং তাদের যে বিনিয়োগের থেকে একটা রিটার্ন পাওয়া সেটা নিশ্চিত করতে পারবে। আচ্ছা, আরেকটি বিষয় রয়েছে যে আপনি যেটা বলছিলাম আমরা প্রথমে, যে ফান্ড সংকট রয়েছে কি নাই। আইসিবির চেয়ারম্যান যখন এখানে এসেছিল উনি বলছিলেন যে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে 10,000 কোটি টাকার একটি ফান্ড সরকারের কাছে চাওয়ার জন্য, শুধুমাত্র আইসিবির জন্য না, সবার জন্য, সম্মিলিতভাবে একটি ফান্ডের জন্য, এবং এটি কর্ম পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই মুহূর্তে যদি ক্যাপিটাল মার্কেটে কিছু ফান্ড ইনজেক্ট করতে হয়, সেই ক্ষেত্রে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কোনো পদক্ষেপের প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই ক্যাপিটাল মার্কেট তো আসলে এককভাবে কোনো কিছু না, এখানে সম্মিলিত পদক্ষেপটা খুবই জরুরি। আমরা আইসিবির ভূমিকা দেখেছি, আমাদের ক্যাপিটাল মার্কেটে সবসময় আইসিবির ভূমিকা দেখেছি, সেটা অনেক বড় ভূমিকা আইসিবি সবসময় রেখে থাকে। সো আইসিবি নেতৃত্ব দিতে পারে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে যে মার্কেটে যখন দুর্দিন থাকে তখন সেই দুর্দিনটা কাটিয়ে ওঠার জন্য যে ভূমিকা নেওয়া দরকার, এবং এই ফান্ডটা যেখান থেকে আসবে সেখানে শর্তগুলো আসলে এমন হওয়া উচিত যে মার্কেটের গভীরতা বাড়ানোর জন্য, মার্কেটের অবস্থানটা মজবুত করার জন্য এই ফান্ডটা বিনিয়োগ হবে। আজকে বিনিয়োগ করতেছে, কালকে দাম বেড়ে যাবে, কালকে বিক্রি করে দিয়ে আবার মার্কেটটাকে অস্থির করে তুলবে, এমন অবস্থার জন্য না হয়। এবং এই বিনিয়োগটা যদি, ফান্ডটা যদি একটু দীর্ঘমেয়াদী দেওয়া হয় তাহলে ভালো হয়। অতীতে আমরা আসলে এই ফান্ড রিলেটেড অনেক কথাবার্তা দেখেছি, অনেক ধরনের ফান্ড মার্কেটে এই পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয় নিয়ে এসেছে, কিন্তু সেই ফান্ডগুলো যথাযথভাবে মার্কেটে কাজে লাগেনি। সো ফান্ড দিলেই হবে না, ফান্ডটার জন্য নিশ্চিতভাবে মার্কেটে বিনিয়োগ হয়ে কাজে লাগতে পারে সেটা নিশ্চিত করা দরকার। আপনার স্মরণ থাকবে এর আগে বাংলাদেশ ফান্ড নামে একটা ফান্ড হয়েছিল, তারপরে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড নামে একটা ফান্ড হয়েছিল। আমরা এই ফান্ডগুলোকে নয়ছাই হতে দেখেছি সোজা কথা। সো এই নয়ছাই না হয়ে পুঁজিবাজারে যেভাবে বিনিয়োগ করলে পুঁজিবাজারের জন্য দীর্ঘমেয়াদে বাজারকে মজবুত করবে সেরকম ভাবে বিনিয়োগটা নিশ্চিত করা উচিত। সো ফান্ড দিয়ে ফান্ডের এই বিনিয়োগ ব্যবহারটা নিশ্চিত করার জন্য একটা কমিটিও এখানে করা দরকার। সেই কমিটির কাছে রিপোর্ট থাকবে, কমিটি সেই অনুযায়ী ফান্ডটাকে ইউটিলাইজটা নিশ্চিত করবে, তবে মার্কেটের জন্য সেই ফান্ড ভালো হবে। জি জাকির ভাই, আপনি একটু আগে বললেন ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, এটি নিয়ে আমরা অনেকদিন যাবত কথা বলছি না। বিনিয়োগকারীদের অবন্টনকৃত লভ্যাংশ নিয়ে তো এই ফান্ড গঠিত, এই ফান্ডে কিন্তু আকারও ভালো রয়েছে। এখন পুঁজিবাজারে যেহেতু প্রয়োজন, এই ফান্ড ইউটিলাইজ করার আসলে কোনো আইনগত সমস্যা রয়েছে কিনা, নাকি এই ফান্ডটি চাইলেও পুঁজিবাজারের জন্য ইউজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? না, আমি তো এই ফান্ডটা ইউজ করার ক্ষেত্রে আমি কোনো আইনগত সমস্যার বিষয়টা আমার জানা নেই এবং আমি জানি না, আমার বিশ্বাস তেমনটা কোনো কিছু নেইও। কারণ এই ফান্ডটার ইউটিলাইজেশনের জন্য যে
কমিটি করা হয়েছে এবং যারা এর পিছনে কাজ করছেন তারা সব ভালো লোক ছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা এই বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি, কিন্তু পদক্ষেপ বাস্তবায়নের জন্য পরবর্তী যে কার্যক্রম সেই সময় অনেক শিথিলতা দেখি। এরকম ঘটনাটাই এক্ষেত্রে ঘটেছে, যে তখন আমরা পদক্ষেপ নিয়েছিলাম, ফান্ড গঠন হয়েছে, কিন্তু ফান্ডের প্রয়োগে বাস্তবতার হয়তো এর আগের সরকারের একরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো পরিবর্তন আমার বিশ্বাস হয়েছে। তো যার কারণে এটাতে একটু স্থবিরতা এসছে। এটা পুঁজিবাজারের জন্য বিনিয়োগের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এখন যারা এখানে পিছনে কাজ করছেন তারা সেটা ভেবে দেখবেন, পূর্ববর্তী অন্যরকম কোনো চিন্তাধারা থাকলে সেগুলো থেকে পরিবর্তন আনবেন, এমনটাই প্রত্যাশা এই ফান্ড নিয়ে। জি, আরেকটি বিষয় বলতে যাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য সব দেশে মিউচুয়াল ফান্ডের ভূমিকাই সবচেয়ে বেশি থেকে থাকে। মানুষ বিনিয়োগ করে থাকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, এবং মিউচুয়াল ফান্ডই গাইড করে দেয়, আসলে ম্যানেজ করে দেয়। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের সক্ষমতা মার্কেটের চেয়েও কয়েক গুণ বেশি হয়ে থাকে। বাংলাদেশে কিন্তু চিত্র উল্টো। সেই জায়গায় মিউচুয়াল ফান্ডকে সক্ষম করার জন্য এখন বর্তমানে কি করা প্রয়োজন? দেখেন, আমাদের মিউচুয়াল ফান্ডের আপনি যে তথ্যগুলো বললেন সেটা যথার্থ, কিন্তু বাংলাদেশে মিউচুয়াল ফান্ড গুলো হয়েছে যেসব প্রতিষ্ঠান এই মিউচুয়াল ফান্ড গুলোর ব্যাক এন্ডে কাজ করেছে, তারা তাদের নিজেদের স্বার্থে এই মিউচুয়াল ফান্ড ব্যবহার করেছে। ইনিশিয়ালি মিউচুয়াল ফান্ড করেছে 10 টাকার একটা মূল্যের একটা ফান্ড, তার 20 টাকা 25 টাকা 30 টাকা 40 টাকা দাম উঠেছে বা উঠেছে, সেই দামে তারা বিক্রি করে তারা তো নিজেরা গেইন হয়ে চলে গেছে। এই ফান্ডের পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে আর কেউ কখনো ভাবেনি। আমার কাছে কখনোই কোনো যুক্তিপূর্ণ মনে হয়নি যে 10 টাকার একটা মিউচুয়াল ফান্ড প্রথম যেদিন মার্কেটে আসে সেদিন সেটার দাম কি করে 30 টাকা 40 টাকা হয়। তো এটাতে এর পিছনে যে কারসাজি হয়েছে সেই কারসাজির বিষয়টা স্পষ্ট। এই কারসাজির বিষয়টা থেকে সরে এসে মিউচুয়াল ফান্ডকে পুঁজিবাজারের জন্য যথাযথভাবে এটার ব্যবহার নিশ্চিত করা, এটা দায়িত্ব সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, দায়িত্ব ঢাকা স্টক এক্সচেঞ্জের, কারণ সেখানে লিস্টেড হয়ে এটা ট্রেড হচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা নিয়ন্ত্রক সংস্থা, এবং এই ফান্ডগুলোর যেভাবে যে প্রক্রিয়া বিনিয়োগ করলে একটা পুঁজিবাজারের জন্য সহায়ক হবে তেমনটা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা করবে, এটাই প্রত্যাশা সবসময় ছিল, এখনো আছে। জি, আমরা আশা করি যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অবশ্যই মিউচুয়াল ফান্ডের করুণ দশা থেকে কিছুটা ভালো দশায় পরিণত করার চেষ্টা করবেন, যেহেতু প্রধান উপদেষ্টাও মিউচুয়াল ফান্ডকে কিছুটা ফোকাস দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। জি, আপনাকেও ধন্যবাদ। একুশে টেলিভিশন সমস্ত দর্শককে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।